Hello friends, so how are all of you? Hope you are enjoying your time. I'm fine. আজকে আসছি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2 নিয়ে কাজ করব। আমরা প্রিভিয়াস লেসনের মধ্যে কমপ্লিটিং সেন্টেন্সের রোল 1 থেকে 8 পর্যন্ত কাজ করেছিলাম, যেগুলোর স্ট্রাকচারগুলো একদম স্পেসিফিক, কোনোভাবে এদিকে এদিকে করা যাবে না। কিন্তু বলেছিলাম 9 থেকে 18 পর্যন্ত, এরপরে অন্যরকম কথা, ওগুলো প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট বা অন্য কোনোভাবে কাজ করতে পারবো। কিন্তু 1 থেকে 8 পর্যন্ত একদম মুখস্থ করে ফেলতে হবে আমাদেরকে স্ট্রাকচারগুলো। আচ্ছা, আমি এখানে একটু পরিচয় করিয়ে দিই। আমার দুইটা চ্যানেল রয়েছে, লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশ, লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ। এখানে কন্টেন্টগুলো সব ইংলিশে লেকচার দেওয়া রয়েছে, লার্ন অ্যান্ড ইমপ্রুভ ইংলিশে বাংলায় লেকচার দেওয়া রয়েছে। দুইটার চ্যানেলের মধ্যে সেম কন্টেন্টগুলোই রয়েছে। আচ্ছা, আমরা চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবো। আমি মাঝে মাঝে ইউটিউব লাইভ স্ট্রিমে আসবো। যদি সাবস্ক্রাইব করা থাকে তাহলে আমি যে কোনো রকম প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব ওখানে। তো যাচ্ছি কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 2। রোল শুরু হচ্ছে 9 দিয়ে। এগুলো একদম সহজ কথা। স্ট্রাকচারটা হচ্ছে এখানে টিল দ্য ইউজ, যদি আমি বলি দ্য ইউজ অফ till, the use of till, until, তারপরে হচ্ছে যে till until, as long as, so long as, এগুলোতে। তো 9 নাম্বারে হচ্ছে কি, এই স্ট্রাকচারটার মধ্যে 9 নাম্বার দেখাচ্ছি, সেটা হচ্ছে এগুলো হচ্ছে মূলত স্ট্রাকচারটা। আমি এখন আর করবো না। আচ্ছা যাক, নাম্বার দিয়ে রাখি, অসুবিধা নেই। এই যে 9 এর মধ্যে এইসব স্ট্রাকচারগুলোর ক্ষেত্রে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। তো আমি প্রথমে প্রেজেন্ট দিয়ে দেখাচ্ছি। যেমন হি ওয়েটস টিল বা আনটিল বা অ্যাজ লং অ্যাজ, সো লং অ্যাজ, যেটাই হোক, কোনো প্রবলেম নেই। আর হি ওয়েটস টিল আই কাম, হি ওয়েটস টিল আই কাম। তার মানে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট দিয়ে আমরা শেষ করে দেব। তো এটা তো দিয়েছি কি, প্রেজেন্ট হলে প্রেজেন্ট দিয়ে শেষ করেছি। তো আমি যদি বলি যে এখন পাস্ট হলে পাস্ট, তাহলে হি ওয়েটেড, সে অপেক্ষা করলো, হি ওয়েটেড টিল বা আনটিল আই কেম। তার মানে টিল, আনটিল, অ্যাজ লং এজ, সো লং এজ গুলোর স্ট্রাকচারের ক্ষেত্রে প্রেজেন্ট হলে প্রেজেন্ট, আবার পাস্ট হলে পাস্ট, এভাবে। 11 নাম্বার আসি, ওয়াইলের স্ট্রাকচার। while plus past continuous plus past indefinite, while plus past continuous plus past indefinite। while I was reading, যখন আমি পড়ছিলাম, while I was reading he came। তো while plus past continuous plus past indefinite। তো past indefinite যদি আমি এই পাশে নিয়ে আসি, যেমন যদি বলি যে এভাবে he came while, তো আমি দেখতে পাচ্ছি পাস্ট ইনডিফিনিট প্লাস ওয়াইল, তাহলে আবার এখানে পাস্ট কন্টিনিউয়াস লাগবে। ওয়াইল প্লাস পাস্ট কন্টিনিউয়াস প্লাস পাস্ট ইনডিফিনিট। তো পাস্ট ইনডিফিনিট যদি এই পাশে আসে, তাহলে পাস্ট কন্টিনিউয়াস ওই পাশে যাবে, হি কেম ওয়াইল আই ওয়াজ রিডিং। এইভাবেই ওয়াইলের স্ট্রাকচার মেনটেন করতে হবে। তবে ওয়াইলের পরে যদি সাবজেক্ট না থাকে, পরীক্ষার মধ্যে যদি আবার এইরকম দেখা যায় যে ওয়াইল, এটা অবশ্য রাইট ফর্ম পারপে দেখা যেতে পারে, এই অন্য কোথাও না। যেমন এই সেন্টেন্সটা রয়েছে, যেমন while reading he came, while reading he came, এই সেন্টেন্সটাও রাইট। তো আমরা যদি রাইট ফর্ম ভার্বের মধ্যে থাকি, while-এর পরে যদি গ্যাপ থাকে, তাহলে ওখানে বার প্লাস আইএনজি দিয়ে দেব। আর যদি কোনো কমপ্লিটিং সেন্টেন্সের মধ্যে আমি দেখি যে while reading, while প্লাস বার প্লাস আইএনজি দেওয়া, এভাবে যদি দেওয়া থাকে, তাহলে আমি এই পাশে পাস্ট ইনডিফিনিট বা পাস্ট সিম্পল লিখে শেষ করব। তারপরে যাচ্ছি 12-এ, দো বা অল দো, প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট। দো বা অল দোর মধ্যে কোনো পার্থক্য নেই। দো হি ইজ পুয়ার, he is honest, though he is poor he is honest। প্রেজেন্ট তো প্রেজেন্ট। আবার যদি আমি পাস্টে যাই, দো আর অলদো এর মধ্যে কোনো পার্থক্য নেই বলেছি। although he was poor
হি ওয়াজ অনেস্ট, প্রেজেন্ট ও প্রেজেন্ট পাস্ট ও পাস্ট দিয়ে কভার করেছি। তবে এইভাবে সবসময় হতে হবে এমন কোনো কথা নাই, কারণ আমরা জানি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে যেতে পারে। আমরা নেরেশনের মধ্যে সেইগুলো পরে আসছি। যেমন ওখানে বলেছিলাম রিপোর্টিং নেরেশনের ক্ষেত্রে রিপোর্টিং ভার্ব যদি প্রেজেন্ট বা ফিউচার হয় রিপোর্টিং স্পিচে টেন্স পরিবর্তনের দরকার পড়ে না। তার মানে রিপোর্টিং ভার্ব প্রেজেন্ট বা হচ্ছে যে ফিউচার হলে রিপোর্টিং স্পিচে টেন্সের পরিবর্তন পড়বে না, সেটা যে কোনো টেন্স হতে পারে। তার মানে ওখানে রিপোর্টিং ভার্বটা প্রিন্সিপাল ক্লজ আর দ্যাট দিয়ে যে যুক্ত হচ্ছে ওটা সাবঅর্ডিনেট ক্লজ। তার মানে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্সে যেতে পারে। এখানেও ঠিক তাই, আমি যদিও বলছি প্রেজেন্ট হলে প্রেজেন্ট, পাস্ট হলে পাস্ট, কিন্তু একজ্যাক্ট যে রোলটা সেটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। কিন্তু প্রিন্সিপাল ক্লজ যদি পাস্ট টেন্স হয় সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই পাস্ট টেন্সে হবে। তবে ওই কথাটা যদি চিরন্তন সত্য বা অভ্যাসগত কোনো কথা বোঝায় তাহলে সেই ক্ষেত্রে প্রেজেন্টও হতে পারে। যেমন হি টোল্ড মি দ্যাট, সে আমাকে বলল যে হি লাইকস ইট, এই যে প্রেজেন্ট বললাম তার মানে এটা তার অভ্যাসগত একটা বিষয় বোঝাচ্ছে। আমি আবার বলি প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজ পাস্ট হবে। তবে চিরন্তন সত্য অভ্যাসগত কোনো বিষয় বোঝাতে সেই ক্ষেত্রে প্রেজেন্ট হলে কোনো সমস্যা নেই। যেমন হি টোল্ড মি ম্যান ইজ মর্টাল, এভাবেই। আচ্ছা, তারপরে যাচ্ছি 14, আমি 18 পর্যন্তই কিন্তু থাকবো। সিন্স বা এস, আমরা ওইদিকে সিন্সের স্ট্রাকচার বলেছিলাম প্রেজেন্ট ইনফিনিট বা প্রেজেন্ট পারফেক্ট হলে পাস্ট ইনফিনিট, ওটা হচ্ছে সিন্স মাঝখানে থাকলে ওই স্ট্রাকচারটা কভার করবে যদি শুধু থাকে, কিন্তু শুরুতে থাকলে ওই স্ট্রাকচারে যাওয়ার দরকার নেই আমার। সিন্স হি ইজ পুয়ার, যেহেতু সে গরিব, হি ক্যানট বাই ইট, হি ক্যানট বাই ইট, তার মানে প্রেজেন্ট তো প্রেজেন্ট। আবার যদি বলি যে পাস্ট যদি যাই তাহলে একই কথাই, সিন্স হি ওয়াজ পুয়ার হি ক্যানট বাই ইট, সরি এটা ক্যানট হবে না, এটা হবে কুড নট। পাস্ট হলে পাস্ট, হি কুড নট বাই ইট। এভাবেই যখন 16-এ যাচ্ছি, সো দ্যাট বা ইন অর্ডার দ্যাট, সো দ্যাট আর ইন অর্ডার দ্যাট একই কথা, এটাও প্রেজেন্ট ও প্রেজেন্ট, পাস্ট ও পাস্টে। যেমন হি স্টাডিজ সো দ্যাট যে কথা, ইন অর্ডার দ্যাট একই কথা, হি স্টাডিজ সো দ্যাট হি ক্যান ডু গুড রেজাল্ট, এটা যদি পাস্টে হতো তাহলে আমি পাস্ট বসাতাম। যেমন হি স্টাডিড, এটা যদি পাস্ট হতো হি স্টাডিড সো দ্যাট হি কুড ডু গুড রেজাল্ট, এভাবে হতো। আচ্ছা, 17 হচ্ছে সো দ্যাট। যেমন আবার হি ইজ সো পুয়ার দ্যাট হি ক্যানট একসাথে লিখবো আমরা, হি ক্যানট বাই ইট, এভাবেই প্রেজেন্ট ও ক্যানট, পাস্ট ও কুড নট। যদি বলে যে হি ওয়াজ সো পুয়ার দ্যাট হি কুড নট বাই ইট, তবে এখানে একটু কথা বলে রাখি কোথায়, হ্যাঁ এই যে এখানে আমি ক্যান ব্যবহার করছি, প্রেজেন্ট হলে ক্যান বা মে, পাস্ট হলে কুড বা মাইট। তো এটা ক্যান বা মে ব্যবহার করার ক্ষেত্রে স্ট্রং এবিলিটি বোঝালে তখন হচ্ছে ক্যান, আর যদি দেখা যায় একটু পসিবিলিটি ওইরকম বোঝায় তাহলে হচ্ছে মে। যেমন উই ইট সো দ্যাট উই মে লিভ, এরকম কথাগুলো একটু মেনটেন করতে হবে, আমরা জানি এগুলো। আচ্ছা, 17 প্রেজেন্ট হলে প্রেজেন্ট দিব, পাস্ট হলে কুড নট লিখব। আচ্ছা, এবার যাচ্ছি লাস্ট ওয়ান 18 ক্ষেত্রে অনেকগুলো কথা রয়েছে। 18 দিয়ে আমরা মোটামুটি সেন্টেন্স কন্ট্রোলে নেওয়ার চেষ্টা করব। যেমন 18 ক্ষেত্রে দ্য ইউজ অফ, এখানে দ্য ইউজ অফ হোয়েজ, তারপরে হচ্ছে এগুলো আমরা জানি আগে থেকে, তারপরে একটু মনে করিয়ে দাও। হোয়েজ, ওয়ার্ড, তারপরে হচ্ছে যে হোম, তারপরে হচ্ছে যে দ্যাট, তারপরে লিখলাম ওয়ার, তারপরে লিখলাম ওয়েন,
তারপরে লিখলাম ওয়াই, তারপরে লিখলাম হাউ। এটুকু বুঝলে মোটামুটি পারবো। আচ্ছা, তো তাহলে আমরা প্রথমে হু দিয়ে যাচ্ছি। আই নো হিম, আই নো হিম। আচ্ছা, আমি আগে একটা কথা বলে রাখি, সেটা হচ্ছে আমরা কমপ্লিট সেন্টেন্সে যখন কাজ করব তখন আমরা সব সময় কমপ্লেক্স সেন্টেন্স দেওয়ার চেষ্টা করব, কমপ্লেক্স সেন্টেন্স দেখানোর চেষ্টা করব। যেমন যদি বলে যে যদি একটা কমপ্লিটিং সেন্টেন্স দেওয়া থাকে যে আর হ্যাপি, আর হ্যাপি এভাবে দেওয়া আছে, তো এখানে ওই যে শুধুমাত্র দ্য ভার্চুয়াস বা দ্য পায়াস আর হ্যাপি, দ্য পায়াস আর হ্যাপি আমরা এইভাবে সিম্পল ওয়েতে শেষ করব না, আমরা বরঞ্চ এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে নেওয়ার চেষ্টা করব। যেমন যদি কমপ্লেক্স সেন্টেন্সে নেই তাহলে হচ্ছে দ্য পিপল হু আর অনেস্ট, দ্য পিপল হু আর অনেস্ট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্য পিপল আর হ্যাপি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমরা কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় কমপ্লেক্স সেন্টেন্স দিয়ে দেখানোর চেষ্টা করব, সিম্পল ওয়েতে না। যদি বলা যায় হ্যাঁ কোনো উপায় নেই স্যার, তখন বোঝা যাবে সেটা। আচ্ছা, তো আই নো হিম, হু দেওয়া আছে। এখানে একটা বিষয়, এ হু, ইজ, হোয়াট, ওয়েন, আর, ওয়ার, এগুলোর বাম পাশে যেটা থাকে এটাকে বলা হয় অ্যান্টিসিডেন্ট বলা হয়। এটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। পূর্ববর্তী নাম প্রণয়নটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। অ্যান্টি মানে পূর্ব, সিডেন্ট মানে পজিশন, পূর্ববর্তী অবস্থানটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। আচ্ছা, তো আমার পরীক্ষার মধ্যে এইভাবে আছে, তো আমাকে এখন কমপ্লিট করতে হবে। আমি অ্যান্টিসিডেন্ট দেখতে পাচ্ছি সিঙ্গুলার এটা, তো আই নো হিম, হু, এটা থার্ড পারসন সিঙ্গুলার, মূল ভার্বের সাথে এস বাই ইয়েস হবে, হু কামস হিয়ার, আমি তাকে চিনি যে এখানে আসে। এইভাবে এটা যদি প্লুরাল হয় আবার এখানে প্লুরাল, যেমন আই নো দেম হু কাম হিয়ার, এভাবেই। আচ্ছা, তো এটা কি, এটা তো একদম জেনারেল ওয়েতে দেখিয়েছি, কিন্তু এখন যদি দেখা যায় যে এইরকম যে কম্পিটিশনটা ছোট করে দিলে মোটামুটি ঝামেলা। যেমন বললো যে শুধু দ্য পিপল হু দিয়ে রেখে দিয়েছে, তো আমি এবার আস্তে আস্তে এগোতে থাকি। দ্য পিপল হু কাম হিয়ার, হু কাম হিয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ হয়েছে মাত্র, প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এখানে বসা, তার মানে সাবজেক্ট এবং এদিকে প্রেডিকেট লাগবে। দ্য পিপল হু কাম হিয়ার আর অনেস্ট, তার মানে হচ্ছে দ্য পিপল আর অনেস্ট প্রিন্সিপাল ক্লজ, হু কাম হিয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এই অ্যান্টিসিডেন্টের উপর ভিত্তি করে আমি এই ভার্বটা দিয়েছি, এটার উপর ভিত্তি করে এই ভার্বটা দিয়েছি। দ্য পিপল হু কাম হিয়ার আর অনেস্ট, হু কাম হিয়ার হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্য পিপল আর অনেস্ট হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আমি যদি সাজিয়ে লিখতাম খুব সহজ হতো তখন, দ্য পিপল আর অনেস্ট হু কাম হিয়ার। তো পরীক্ষার মধ্যে যদি এই মাঝখানে গ্যাপ দিয়ে রাখে তাহলে কি করব, তখন আমাদের এইভাবে কাজ করতে হবে। যেমন আই লাইক দ্য স্টুডেন্টস হু স্টাডি সিরিয়াসলি, অথবা দ্য স্টুডেন্ট বা দ্য স্টুডেন্টস হু স্টাডি হার্ড ক্যান গেট জিপিএ 5, এইভাবে আমরা সেন্টেন্স তৈরি করব। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স লিখি এখানে। দ্য যেটা বলেছিলাম সেটাই লিখি। দ্য স্টুডেন্টস হু, হ্যাঁ শুরু করলাম, হু স্টাডি seriously can get GPA 5, তার মানে হু স্টাডি সিরিয়াসলি হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্য স্টুডেন্টস ক্যান গেট জিপিএ 5 হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এগুলো যেহেতু সব কমপ্লেক্স সেন্টেন্স, তার মানে এটা পুরোটা আমার কন্ট্রোলে থাকতে হবে। আচ্ছা, এবার যাচ্ছে হুইচের ক্ষেত্রে। হুইচ আই বট a pen, which I bought a pen, which was, যেটা ছিল দামি, which was costly। তো দেখা যাচ্ছে যে which was costly হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, I bought a pen হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। কিন্তু আমি যদি বলি যে এখানে the roles which are being taught, রোলগুলো যেগুলো শেখানো হচ্ছে আর টট আর ইজি, সহজ,
তার মানে হচ্ছে হুইচ আর বিং টট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজের এখানে সাবজেক্ট, এখানে প্রেডিকেট। দ্য রোলস আর ইজি প্রিন্সিপাল ক্লজ, হুইচ আর বিং টট সাবঅর্ডিনেট ক্লজ, বা রোলস হুইচ আর বিং টট সাবঅর্ডিনেট ক্লজ, হুইচ আর বিং টট সাবঅর্ডিনেট ক্লজ, দ্য রোলস আর ইজি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইভাবে আমরা সেন্টেন্সকে কন্ট্রোলে রেখে বোঝার চেষ্টা করব, তাহলে আমাদের তেমন একটা প্রবলেম হবে না। এইসব সেন্টেন্সের যদি এরকম ক্যাপাসিটি যদি আমরা নিতে পারি, যে কোনো সেন্টেন্সকে যে কোনো পরিস্থিতিতে আমরা কাজ করতে পারবো। ওয়ার্ড বললো যে আই নো, আই নো, আই নো হোয়াট ইউ রোট। এবার একটু ঘুরিয়ে দিলাম দেখি, হোয়াট ইউ রোট। আমি বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট টেন্স হলে এটা যে কোনো টেন্সে যেতে পারে, প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে এটা যে কোনো টেন্সে যেতে পারে। এটা পাস্ট হলে সাধারণত এটা পাস্টে থাকে, কিন্তু অভ্যাসগত বা চিরন্তন সত্য এরকম বোঝাতে প্রেজেন্ট হতে পারে। তো এটা প্রেজেন্ট, আমি এটাকে পাস্টে পাঠিয়ে দিয়েছি এভাবেই। তারপর হচ্ছে হোম, হোম যেমন আই লাইক দ্য বয়, বা আই লাইক দ্য বয়েজ হোম, আই লাইক দ্য বয়েজ হোম, যাদেরকে। হোম হচ্ছে যাকে বা যাদেরকে। তো আমার অ্যান্টিসিডেন্ট যেহেতু প্লুরাল, সেই জন্য আমি এটার বাংলা করেছি এখানে যাদেরকে। এটা সিঙ্গুলার হলে তাহলে বলতাম যে যাকে। এগুলোর আবার কথা কি, এগুলোর অর্থ আবার ঘুরে যায়। এগুলো যখন ইন্টারগেটিভ সেন্টেন্সে হুয়ের অর্থ হচ্ছে কে বা কারা, যখন আমাদের এরকম রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে এখানে, তখন হচ্ছে যে বা যারা। যেমন এটা সিঙ্গুলার, সেই জন্য এটাকে যে বলেছি আমি। হুইচ কোনটি ইন্টারগেটিভ সেন্টেন্সে, আর এখানে হচ্ছে রিলেটিভ প্রনাউনের মধ্যে যেটি বা যেগুলো। যেমন এটা প্লুরাল, সেগুলো আমি বলছি এটাকে যেগুলো, যেহেতু এটা প্লুরালের মধ্যে রয়েছে। ওয়ার্ড সবসময় সাধারণত সিঙ্গুলার হিসেবে ব্যবহৃত হয়ে থাকে। আচ্ছা, তারপর হচ্ছে ওখানে ইন্টারগেটিভ হচ্ছে কি, আর এখানে হচ্ছে যা বা যাহা, এইভাবেই। তো হোম হচ্ছে ইন্টারগেটিভ সেন্টেন্সে যাকে বা যাদেরকে, কাকে বা কাদেরকে, আর এখানে হচ্ছে যাকে বা যাদেরকে, এভাবেই। হোয়ার ইন্টারগেটিভ সেন্টেন্স হচ্ছে কোথায়, আর এখানে আমার অর্থ হবে যেখানে। আচ্ছা, আই লাইক দ্য বয়েজ হোম এভরিবডি, আই লাইক দ্য বয়েজ হোম এভরিবডি লাইকস, আমি পছন্দ করি ছেলেগুলোকে, যাদেরকে প্রত্যেকে পছন্দ করে, এভাবে। তারপর হচ্ছে দ্যাট মানুষের ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। যেমন আই হেল্পড দ্য ওম্যান, আমি সাহায্য করেছিলাম মহিলাটিকে। দ্যাট কামস এভরিডে। এবার আবার একটু অন্যভাবে দিয়ে দিলাম, সেটা হচ্ছে আমি বলেছিলাম প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ প্রেজেন্ট বা ফিউচার হলে সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স হতে পারে। প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে সাবঅর্ডিনেট ক্লজ অবশ্যই সাধারণত পাস্ট টেন্স হবে, কিন্তু অভ্যাসগত বা চিরন্তন বোঝাতে সেখানে প্রেজেন্টও হতে পারে। যেমন আই হেল্প দ্য উইমেন, আমি সাহায্য করেছিলাম মহিলাটিকে, হয়তো গতকাল। যে আসে, দ্যাট কামস হিয়ার, বলি একটু ক্লিয়ার করতে হবে অর্থটা। দ্যাট কামস হিয়ার এভরিডে, যে এখানে আসে প্রতিদিন। মানুষের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে দ্যাট ব্যবহার করা যায়। আচ্ছা, দ্যাট পর্যন্ত গিয়েছি, আমি একদম শেষের পথে রয়েছে। আমি আসলে অত দীর্ঘ করতে চাচ্ছি না, অনেকের বিরক্তি আসতে পারে একটা আইটেম নিয়ে এত আর দীর্ঘ করা। তারপরে যাচ্ছি যে দ্যাটের পরে ওয়ার। এইখানে দ্যাটের আবার ব্যাপার রয়েছে। আমি যে এইখানে দ্যাট ব্যবহার করেছিলাম, এই দ্যাটটা হচ্ছে মূলত রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করেছি, কিন্তু আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ওই দ্যাটটা হচ্ছে কনজাংশন এবং সাবঅর্ডিনেটিং কনজাংশন। সাবঅর্ডিনেটিং কনজাংশনের অ্যাপোজিশন একটা বিষয় ওখানে। আচ্ছা, তো ওখানে যে কথাটা বললাম, আমি যে দ্যাট ব্যবহার করেছি সেটা হচ্ছে ওখানে এই দ্যাটটা হচ্ছে রিলেটিভ প্রনাউন হিসেবে ব্যবহার করেছি। আই নো দ্যাট হি ইজ অনেস্ট, ওই দ্যাট হচ্ছে বা নেরেশনের মধ্যে যে দ্যাট ব্যবহার করেছি ওগুলো মূলত কনজাংশন এবং ওটা সাবঅর্ডিনেটিং কনজাংশনের মধ্যেই পড়ে। আচ্ছা, তারপরে হচ্ছে দ্যাটের পরে ওয়ার দিতে যাচ্ছি। আই লাইক দ্য প্লেস, আই লাইক দ্য প্লেস, আমি পছন্দ করি জায়গাটা। ওয়ার ইউ গো, আমি পছন্দ করি জায়গাটা যেখানে তুমি যাও। সাবঅর্ডিনেট ক্লজ, আর এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। আবার যদি একটু পেঁচিয়ে বলি, দ্য প্লেস ওয়ার ইউ গো ইজ নোন
is known to is known to me। তার মানে where you go হচ্ছে where you go হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্য প্লেস ইজ নোন টু মি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এইভাবেই তারপরে যদি বলি যে ওয়েন দিয়ে যদি বলি আই নো দ্য টাইম, আই নো দ্য টাইম ওয়েন ইউ কাম, ওয়েন ইউ কাম, আমি জানি সময়টা যখন তুমি আসো। তার মানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। আবার যদি বলি যে দ্য টাইম ওয়েন, এটা অ্যান্টিসিডেন্ট, এটার অ্যান্টিসিডেন্ট এটা। দ্য টাইম ওয়েন ইউ কাম ইজ নোন টু মি, সময়টা তুমি কখন আসো এটা আমার কাছে জানা। তার মানে ওয়েন ইউ কাম হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, দ্য টাইম ইজ নোন টু মি, দ্য টাইম ইজ নোন টু মি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। কমপ্লেক্স সেন্টেন্সে সব সময় প্রিন্সিপাল ক্লজ থাকে, সাবঅর্ডিনেট ক্লজ থাকে। আচ্ছা, ওয়াই দিয়ে যদি বলি আই নো ওয়াই হি কামস, আমি জানি কেন সে আসে, সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। আবার যদি বলি যে দ্য রিজন দিয়ে যদি বলি দ্য রিজন, কারণ ওয়াই সবসময় রিজনকে কভার করে, দ্য রিজন ওয়াই হি কামস, the reason why he comes is known to me। তার মানে why he comes হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, the reason is known to me হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। এভাবে আমরা সব সময় সেন্টেন্সগুলোকে কন্ট্রোলে রাখবো। কমপ্লেক্স সেন্টেন্স মানে প্রিন্সিপাল ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। আচ্ছা, আমি যদি এখানে আচ্ছা আগে কমপ্লিটলি এটা করে দিই। হাউ দিয়ে যদি বলি আই নো বা আই নিউ হাউ ইউ রোট, আমি জানতাম যেভাবে তুমি লিখেছিলে। সাবঅর্ডিনেট ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। পাস্ট দিয়েছে, আমি আবার বলি প্রেজেন্ট বা প্রিন্সিপাল ক্লজ, প্রেজেন্ট বা ফিউচার, সাবঅর্ডিনেট ক্লজ যে কোনো টেন্স। প্রিন্সিপাল ক্লজ পাস্ট হলে সাধারণত সাবঅর্ডিনেট ক্লজ পাস্টে হয়ে থাকে, কিন্তু চিরন্তন সত্য বা অভ্যাসগত বোঝাতে প্রেজেন্ট হলে কোনো প্রবলেম নেই সেই ক্ষেত্রে। আচ্ছা, আমি আরেকটা সেন্টেন্স দিয়ে শেষ করবো আজকে। মূলত ওয়ার্ড ইউ write is known to me, তার মানে হচ্ছে ওয়ার্ড ইউ রাইট হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, ইজ নোন টু মি হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। অনেকে বলবেন যে তাহলে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট কোথায়? প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট এখানে আছে, আপনারা নিজেরাই বের করেন তো দেখি। ইজ নোন টু মি, what is known to me, what you write is known to me। লেখা দেখা যাচ্ছে কি না? হ্যাঁ, না দেখা যাচ্ছে না। আচ্ছা, যেহেতু দেখা যাচ্ছে না, আমি উপরে লিখি সেন্টেন্সটা, এটা এখানে যেহেতু লেখা যায় লাস্ট সেন্টেন্স এটা মূলত। আচ্ছা, এতটুকু হয়তো লেখা হয়ে গিয়েছে। ওয়ার্ড ইউ রাইট, আচ্ছা আমি এটা পুরোটা সেন্টেন্স আবার লিখি। লাস্ট সেন্টেন্স কমপ্লিটিং সেন্টেন্সে একটু ধারণা দেওয়ার চেষ্টা করছি। ওয়ার্ড ইউ রাইট ইজ নোন টু মি। তো এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজের অনেকে বলবে সাবজেক্ট কোথায় প্রিন্সিপাল ক্লজের? প্রিন্সিপাল ক্লজ সাবজেক্ট কোথায় আপনারা নিজেরাই বের করেন তো দেখি। ইজ known to me what you write। তো what you write হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। প্রিন্সিপাল ক্লজের এখানে সাবজেক্ট নেই, তো এটা কি হবে? এটা মূলত হচ্ছে ইট ইজ নন টু মি। এখানে ইট না থাকলেও ধরে নিতে হবে যে প্রিন্সিপাল ক্লজের সাবজেক্ট ওখানে ইট রয়েছে। এবং এইরকম সেন্টেন্সগুলো যখন আমরা ট্যাগ করতে যাই, আমি বলেছি কমপ্লেক্স সেন্টেন্সে সবসময় প্রিন্সিপাল ক্লজকে ধরে ট্যাগ করা হয়। তো এখানে সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ, ইজ নন টু মি হবে নন। এটা সাবঅর্ডিনেট ক্লজ, এটা প্রিন্সিপাল ক্লজ। তো প্রিন্সিপাল ক্লজকে ট্যাগ করতে হবে, তাহলে এটার ট্যাগ যদি করি তাহলে আমি সাবজেক্ট পাবো কোথায়? হ্যাঁ, এখানে ইট রয়েছে ধরে নিয়ে এটার ট্যাগ হবে ইজেন্ট ইট।
বা আমি যদি এটাকে একটু সাজিয়ে এভাবে লিখে বোঝার চেষ্টা করি তাহলেও এটা ইট ইজ নন টু মি ওয়ার্ড ইউ রাইট এভাবেই। তো অলরেডি 25 মিনিটস হয়ে গিয়েছে। আশা করছি মোটামুটি আমি চেষ্টা করেছি আমার ক্ষুদ্র জ্ঞান দিয়ে যে সবাইকে বোঝানোর জন্য একটা কমপ্লিট পিকচার দেওয়ার জন্য। কমপ্লিটিং সেন্টেন্সে কিছু প্রভার্ব এসে থাকে, আমি পরবর্তী অন্য কোনো সময় প্রভার্বের কন্টেন্ট লোড করব। যদিও কন্টেন্টের লার্ন অ্যান্ড এনজয় ইংলিশ, যেটাতে ইংলিশে লেকচার, ওখানেও দেওয়া হয়েছে প্রভার্ব, মনে হয় 50 প্রভার্বস দিয়েছে যেগুলো মোস্ট এসেনশিয়াল। 50 এটা টোটালি দিয়েছে, কিন্তু আমাদের একাডেমি লাইফে ক্লাস 9, 10, 11, 12-এর জন্য 50 দরকার হয় না, 30 পর্যন্ত হলে হয়ে যায়। তারপরে দেখি আমি ওখানে 30 প্রভার্বসগুলো দিয়েই মোটামুটি 30টা প্রভাব দিয়েই একটা ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব। তো ওগুলো হচ্ছে মুখস্থের বিষয়, কম ইয়েটা হচ্ছে যেটা আমাদের যে প্রভার্ব যে বিষয়গুলো এগুলো টোটাল অ্যাবসলিউটলি মুখস্থের বিষয়, ওগুলোতে আমাদের কিছু করা নেই, কোনো রোজ বা গ্রামারের কাজ করে না ওখানে ওইভাবে হিসেবে। তো আমি এখানে শুরু থেকেই চেষ্টা করেছি 1 থেকে 8 পর্যন্ত পার্ট 1-এ কাজ করেছি, একদম মুখস্থ স্ট্রাকচার যেভাবে দেখিয়েছি ঠিক সেভাবেই। তারপরে পার্ট 2-তে 8 থেকে 9 থেকে 18 পর্যন্ত চেষ্টা করেছি আমি আমার যথাসাধ্য। আশা করি তেমন একটা প্রবলেম হবে না। আগামীতে আরও ভিডিও নিয়ে আসবো, ততক্ষণ পর্যন্ত বাই বাই।